প্রণয়ের অমল কাব্য সিজন 2 লেখক DRM সোহাগ পর্ব 4। নাসিম ইরফানের কথা কানে নিল না। সে ভুলে কেন যায় ইরফানের এসব মেয়েদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। তার মধ্যে এই মেয়েটির সাথে অঘটন ঘটায় ইরফান আরও চটেছে। নাসিম ভাবল সে মায়রাকে বিয়ে করতে চাইলে ইরফান আবার বাধা না দিয়ে বসে। ইরফান যা তেরা, যদি বলে আমার বন্ধু হয়ে থাকতে হলে ওই মেয়েকে বিয়ে করা যাবে না। নাসিম ঢোক গেল, না, বিয়ে করে তারপর এদের জানাবো, নয়তো তার বিয়ে ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। গতকাল শুদ্ধ মেয়েটির নাম যেন কি বলেছিল নাসিম মনে করতে পারল না। পরে না হয় আরো ভালোভাবে খোঁজ নেবে, এখন তো বাংলাদেশেই আছে। ফারা ঘুরে এসে আবারও গাঁটটা মেরে বসে আছে। নুসরাতের কথা শুনছে না, সে যাবে না ছেলেপক্ষের সামনে। কিছুক্ষণ পর অন্তরা আসে ফারাহ ঘরে। ফাইজের কাছে এর পালানোর কথা শুনে এসেছে। তার বোন নুসরাত আর এই ফাইজের বোন কি বিচ্ছু হয়েছে ভাবা যায়। অন্তরা এগিয়ে এসে ফারার পাশে বসে বলে, কি হয়েছে ফারা, আমাকে বল তো দেখি। ফারা অন্তরাকে জড়িয়ে ধরে বলে, অন্তরা আপু, আমি এখন বিয়ে করব না, তুমি ভাইয়াকে নিষেধ করো প্লিজ। অন্তরা ফারার পিঠে হাত বুলায়। ফাইজের বাকি ফ্রেন্ডের সাথে ফারা শুধু চেনে, কিন্তু পরিচয় নেই। তবে অন্তরার সাথে বড় বোনের মতো সম্পর্ক। এর কারণটা অবশ্য তার বান্ধবী নুসরাত অন্তরার ছোট বোন হয়। অন্তরা ফারাকে জড়িয়ে ধরে বলে, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? ফাইজ তো বলেছে তোর পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল করে দিবে। ফারা নাক টেনে বলে, ওটা ভাইয়া এমনি বলেছে, একটু আগে ভাইয়া কাকে যেন বলেছিল পছন্দ হলে আংটি পরিয়ে দিয়ে যাবে, তখন তো বিয়ে কনফার্ম। অন্তরা হেসে বলে, বিয়ে তো করতেই হবে, বড় হয়েছিস না। ফারা বলে, তুমি তো আমার চেয়ে কত বড়, এখনো বিয়ে করোনি, তাহলে আমাকে বিয়ে দেওয়ার জন্য ভাইরা এত তাড়াহুড়ো কেন করছে? ফারার কথায় অন্তরা চুপ হয়ে যায়। সে বিয়ে করবে কাকে? ইরফান যে তাকে চায় না, একটুখানিও চায় না। সে যে ইরফানের জায়গা কাউকে দিতে পারে না। নিজেকে সামলে নিয়ে ফারার গালে হাত দিয়ে বলে, আগে ছেলে তো দেখ, এরপর যদি পছন্দ না হয় ফাইজ তোর জোর করলে আমি ফাইজের সাথে কথা বলবো। এবার রেডি হয়ে নে, নয়তো ফাইজ এসে মারবে, জানিস তো ওর জন্য ইরফানের ভাইব আছে। ফারা কিছু বলল না। অন্তরা নুসরাতকে বলল, শাড়ি গহনা সব এদিকে দে তো নুসরাত, আমি সাজাচ্ছি। বোনের কথায় নুসরাত সব এগিয়ে দিল। অন্তরা ফারাকে রেডি করতে ব্যস্ত হয়। কিছুক্ষণ পর ফাইজের মা এসে ডাকতে অন্তরা ফারা নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে ছেলের বাবা মা আরো দুইজন মেয়ে বসে আছে। ফাইজ আর শুদ্ধ পাশাপাশি বসে আছে। ফাইজের বাবা মা অপর পাশে বসে আছে। ফারা ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে, পাশে অন্তরা বসে। শুদ্ধ দু হাতে আড়াআড়ি ভাবে বসে আছে, দৃষ্টি ফারার পানে। ফারা পরনে লাল শাড়ি, মুখে হালকা প্রসাধনী ছোঁয়া। ফর্সা গায়ে লাল শাড়িটা বেশ মানিয়েছে। শুদ্ধ এর আগে ফারাকে ভার্সিটিতে দেখেছে কিনা ঠিক মনে নেই, কিন্তু আজ দেখতে নিখুঁতভাবে। চোখে লাগছে ভীষণ, দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও পারছে না। ব্যাপারটা শুদ্ধ নিজের কাছে বিব্রত বোধ করেছে। তখন ফাইজের সাথে মজা করেছে, কিন্তু এখন মনে হচ্ছে আসলেই নজর পড়ে গেল ফাইজের বোনের উপর। কি অবস্থা, এক আধো বিয়াত্তা মেয়ের দিকে নজর আটকাতে কেমনটা লাগে। দৃষ্টি ঘুরিয়ে ছেলের দিকে তাকালে দেখলো ছেলে শ্যামবর্ণের চেয়েও কিছুটা কালো। শুদ্ধর ভালো লাগলো না, এমন ফুটফুটে মেয়ের সাথে এত কালো ছেলে ঠিক যাচ্ছে না। এর চেয়ে তো সে হাজার গুণে সুন্দর। মনে মনে বিরক্ত হলো। আবার ফারার দিকে তাকালো, দুইজনের চোখাচোখি হয়। ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। একে তো অপরিচিত মানুষের সামনে বসেছে, তার সাথে পরিচিত শুদ্ধ স্যারকে এখন এখানে দেখে অস্বস্তি আরো বাড়ে। দুহাতে কচলায়। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। ফারার দিকে চেয়ে কিছুই একটা ভেবে একটু হাসলো। শুদ্ধ ফাইজের ফোন নিয়ে ডায়াল করে গেল। তার নাম্বারের পরের নাম্বারটি ছেলের নাম্বার, নাম দিয়ে সেভ করা। শুদ্ধ চিনতে পেরেছে। সময় নষ্ট না করে সে ছেলের নাম্বারে তার ফোনে টুকে নেয়। এরপর মেসেজ লেখে, এই মেয়ে তো অ্যাসিডস আছে, আপনারা জানেন না? মেয়েটি কি সুন্দর দেখুন, আপনার গায়ের রং চাপা তো, তাই তো এত সুন্দর মেয়ের ক্রুটি লুকিয়ে আপনার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছে। ইস, আপনার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, এভাবে ঠকতে যাচ্ছেন আপনি। আহারে, আজ আপনি কালো বলে। মেসেজটি ছেলের নাম্বারে সেন্ড করে শুদ্ধ মিটিমিটি হাসে। নিজেকে সামলে ভদ্র ছেলের মতো বসে। ছেলেটি ফোনে নোটিফিকেশন পেয়ে মেসেজটি চেক করে কপাল চিন্তায় ভাঁজ। রিপ্লে করে, কে আপনি?
শুদ্ধ রিপ্লাই দেয়, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে অগ্রিম অভিনন্দন এইডস এ আক্রান্ত রোগীর হওয়ার জন্য। শুদ্ধর পেট ফেটে হাসি আছে, বহু কষ্টে চেপে রেখেছে। ওদিকে ছেলেটি শুদ্ধর মেসেজ দেখে হঠাৎ দাঁড়িয়ে যায়। ছেলের বাবা মায়ের ফারাকে পছন্দ হয়েছে, কিন্তু বলতে চাইছিল, তার আগেই ছেলে দাঁড়িয়ে গিয়ে রাগান্বিত স্বরে বলে, এই বিয়ে আমি করবো না। আপনাদের মেয়ে এইডস রোগ, অথচ আপনারা আমাকে এভাবে ঠকাতে চাচ্ছিলেন। ছেলের কথা শুনে সবাই বিস্ময় দৃষ্টিতে তাকায়। শুদ্ধ যেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল। দ্রুত উঠে দাঁড়িয়ে রেগে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবে না। নিশ্চয়ই আপনার মাঝে এসব রোগ আছে, যেটা আমাদের মেয়ের উপর চাপাচ্ছেন। শুদ্ধর উপর থেকে কথাটা রেগে বললেও মনে মনে হাসছে। হায় আল্লাহ, বেশিক্ষণ এই অ্যাক্টিং করা সম্ভব না তার দ্বারা। প্রচুর হাসি পাচ্ছে। ফাইজ ভ্রু কুচকে বলে, কে বলেছে আপনাদেরকে এইসব? ছেলেটি ফাইজের দিকে ফোন বাড়িয়ে দিয়ে ফাইজ মেসেজগুলো পড়লো, সাথে নাম্বার দেখলো, চিনতে পারলো না। কল দিলে দেখলো নাম্বার বন্ধ। শুদ্ধ মিটিমিটি হাসছে। সিমটা সে গতকাল কিনেছিল, আর এখন মেসেজ সেন্ড করে ফোন বন্ধ করে রেখেছে। সে তো এত বোকা নয়। ফাইজ ছেলেকে বোঝানোর সরে বলে, দেখুন, যে এসব বলেছে হয়তো মজা করেছে, আমার বোনের কোনো প্রবলেম নেই। ফাইজের বাবা ও এগিয়ে আসে। ছেলেরা সবাই ঘোর বিরোধিতা করছে। এক পর্যায়ে ফাইজ রেগে বলে, এই বের হন আপনারা এ বাড়ি থেকে। আপনারা কি বিয়ে করবেন না? আমরাই আমাদের মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়ে দেবো না। যত সব ফালতু লোক। ছেলেটি রেগে বলে, আপনি কিন্তু আমাদের ডেকে এনে অপমান করছেন। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আপনি হয়তো আরো অপমানিত হতে চাইছেন। প্লিজ বসুন আর একটু নাস্তা করুন। আমি নিজ দায়িত্বে আপনাদের নাস্তার সাথে অপমান নামক আপ্যায়ন করছি। শুদ্ধর কথায় ফারা না চাইতেও হেসে ফেলল। শুদ্ধ চোখ ফারার দিকে পড়ে। ফারা চোখ সরিয়ে নেয়। যদিও তার নামে যে ভুলভাল বলেছে, এজন্য তার রাগ লাগছে সেই অজ্ঞাত ব্যক্তির উপর, কিন্তু বিয়ে ভাঙছে বলে খুশি হয়েছে। এদিকে শুদ্ধর কথায় না এসে পারল না। শুদ্ধ মৃদু হাসলো। মেয়েটির হাসি মারাত্মক। এদিকে অন্তরাও কপাল চাপড়ার। এই শুদ্ধ আর ভালো হলো না। ততক্ষণে সবাই বেরিয়ে গেছে। ফারার নিজের ভেতরে চলে যায়। শুদ্ধর উপর রেগে গেছে ভীষণ, কারণ শুদ্ধর জন্য তাকে এদের সামনে এভাবে শাড়ি পরে আসতে হয়েছে। আবার তাকে চুন্নিও বলেছে। স্যার না হলে পাড়া দেখে নিত এই লোককে। এদিকে ফাইজ আর তার বাবা মা আহামরি কষ্ট পেয়েছে এমন নয়, কিন্তু ছেলেটির মেসেজ তাদের ভাবাচ্ছে। শুদ্ধ ফাইজের কানের কাছে ফিসফিসিয়ে বলেন, আমার মনে হচ্ছে তোর লিটল কুইনের হয়তো কোনো গোপন প্রেমিকা, যে তোর উপর ক্ষুব্ধ হয়ে তোর বোনের বিয়েতে ভেঙে দিল। আহারে! শুদ্ধর কথা শুনে ফাইজের রেগে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, হতেই পারে। তোর লিটল কুইন হারানোর আগেই সাবধান করলাম আর কি। ফাইজ এবার ফারার চিন্তা বাদ দিয়ে ইনায়াকে নিয়ে ভাবতে শুরু করলো। শুদ্ধর কথা যদি সত্যি হয় ভেবেই ফাইজ ভীত হলো। তার লিটল কুইন অন্য কেউ বিয়ে করে নিলে কি হবে? না, সে নিজের আগেই বিয়ে করবে। সে তার লিটল কুইনকে হারাতে পারবে না। এদিকে শুদ্ধ টি টেবিলে থেকে একটি সন্দেশ নিয়ে মুখে পুরে সন্দেশটুকু খেয়ে ফাইজের বাবা মাকে বলে বেরিয়ে যায় বাড়ি থেকে। যাওয়ার সময় মিটিমিটি হাসে আর গুনগুন করে গায়, বন্ধু যখন হবু বউয়ের চিন্তায় ডিপ্রেশনে চলে যায়, ফাইটটা যায় মুখটা ফাইটটা যায়, ফাইটটা যায় মুখটা ফাইটটা যায়। পরদিন মায়েরা মীরার হাত ধরে দ্রুত পায়ে হাঁটছে। আজ দুজনেই লেট হয়ে গিয়েছে, কিন্তু মায়েরা বারবার ঢোক গিলছে তাদের ক্লাসে ইরফান স্যারের। মায়েরা মীরার হাত ধরে ঝাঁকায় আর বলে, দোস্ত। মিলা ভ্রু কুচকে বলে, বল। মায়েরা মিলার হাত ধরে দৌড়ায় আর বলে, আজ আমি লাস্ট বেঞ্চে বসে পর্দা নেব, দেখিস। মিলা হাওয়ায়, কিন্তু মায়রার অবস্থা দেখে সে হেসে ফেলে। মায়রা আর মিলা দুজনেই তাদের ক্লাসের সামনে দাঁড়ায়। ভেতরে ইরফানের দেখে দুজনের চোখ বড় বড় করে তাকায়। যা, দৌড়িয়ে কি লাভ হলো? ইরফান স্যারের আগে আসতে পারলো না তো? মায়রা বিরক্ত নিয়ে বলে, এই ইরফান্না স্যারকে কে এত পাকচুয়াল হতে বলেছে? মিনা কিছু বলল না। মায়রা মীরার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলল, দোস্ত, আমি বাড়ি যেতে চাই। এই ইরফান্না স্যার আমাকে ছাড়বে না রে, আমাকে বাঁচা দোস্ত। মিলা ঢোক গিলে সামনে তাকিয়ে আছে। মায়েরা মিলাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে ঘাড় সামনের দিকে করতে করতে বলে, আরে এদিকে কি? এটুকু বলে মায়েরার কথা থেমে যায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল। আজ তাকে কেউ বাঁচাতে পারবে না, সে শেষ। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলতে নেই। ইরফান দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আউট। মায়েরা মিলা দুজনেই ঝাঁকি দিয়ে ওঠে। মায়েরা ইরফানের দিকে চেয়ে আমতা আমতা করে বলে, স্যার, আমরা তো বাইরেই আছি, আপনি ক্লাসরুমের বাইরে চলে এসেছেন। মায়েরা
মায়ের কথা শুনে মিলা মুখ লুকিয়ে হাসলো। এই মায়ের মুখ বন্ধ হবে না। ইরফান ডান হাতে মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, শেট আপ। মায়েরা মিলা আবারও ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের ইচ্ছে করছে এই স্টুপিডকে ঠাটিয়ে একখানা পর পর থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিতে। মিলা পিছনে দিয়ে মায়েরার পিঠে খামচে ধরে। এই বাচালকে নিয়ে আর পারা যায় না। মায়েরা একটু নড়ে উঠে বিড়বিড় করে, সত্যি বললেই ইংলিশ ঝাড়ে। ইরফান উল্টো ঘুরে ক্লাসরুমের ভিতরে গিয়ে মায়েরা আর মিলার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়েরা কানে আঙুল ঢুকিয়ে বলে, কানের পর্দা ফাটলো বলে। মিলা মায়েরার দিকে থাপ্পড় দিয়ে বলে, তুই কি এ জীবনেও তোর মুখ বন্ধ করবি না? মায়েরা অসহায় কণ্ঠ বলে, দোস্ত ইরফান না স্যার একটু বেশি অভদ্র, তাই না রে? মিলার সামনে তাকিয়ে বলে, স্যার কিছু বলবেন? মায়েরা মৃদু চেঁচিয়ে বলে, মা বাঁচাও বলেই মিলার পিছনে লুকায়। মিলা মায়েরার অবস্থা দেখে হাসে। মায়েরা মিলার পিছন থেকে উকি দিয়ে দেখলো কেউ নেই সামনে। মিলার বিদ্রামি বুঝতে পেরে মায়েরা মিলার পিঠে জোরে থাপড় মেরে একটা। মীরা রেগে তাকায়। মায়েরার পিছনে দাঁড়িয়ে মায়েরার চেয়েও জোর খাটিয়ে মায়েরার পিঠে থাপ্পড় দেয়। মায়েরা সামনের দিকে হেলে পড়তে নেয়। তখনই ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। মায়েরা ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। মেয়েটা হতভম্ব হয়ে যায়। মাথা উঁচু করে ইরফানকে তার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকতে দেখে ঢোক গেল। মিলাও নিজের চোখ বড় বড় করে তাকায়। হাই আল্লাহ, এই মায়েরার কপালে আজ শনি রবি সোম বুধ সবই আছে। ইরফান ডান হাতে মায়েরার কাঁধে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আউট। এই ভার্সিটিতে কোনো বাদরের জায়গা নেই। মায়েরা ইরফানের থেকে আরেকটু দূরে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আমি বাদর নই তো, আমি মানুষ, ভালো করে দেখুন। ইরফান দাঁতে দাঁত চেপে আওড়ায়, শেট আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ এদিক দিয়ে যাচ্ছিল। ইরফান এভাবে ধমক দিতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে এখানে? মায়েরা দ্রুত পিছু ফিরে শুদ্ধকে দেখে স্বস্তি পায়। মায়েরা শুদ্ধর কাছে গিয়ে বলে, ভাইয়া আমাকে বাঁচান। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, আজ আবার কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধের পিছনে দাঁড়িয়ে মাথা বের করে রাখা মায়েরার দিকে চেয়ে শক্ত গলায় বলে, এই স্টুপিড গার্লকে ভার্সিটি থেকে বের করতে হবে। মায়েরা ঢোক গিলল। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। আর ইরফান গত পরশু সকালে এই শব্দটা বলেছিল। কে না কি কুকুর বলেছিল। এই জন্য 2 দিন হলো ইরফান মায়েরাকে এই স্টুপিড গার্ল বলেছে, আবার এখনো বলছে। কি কানেকশন? ইরফানের ফোন কল আসলে সে শুদ্ধর পাশ কাটিয়ে চলে যায়। যাওয়ার আগে মায়েরার দিকে ভস্য করে দেওয়ার দৃষ্টি ফেলতে ভোলেনি। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর সামনে এসে বলে, ভাইয়া আপনি অনেক ভালো। শুদ্ধ হেসে বলে, আমি তো তোমার স্যার, এটা মনে থাকে তোমার? মায়েরা মন খারাপ করে বলে, ভাইয়া ডেকে অভ্যাস, আপনাকে ভাইয়া ডাকা যাবে না, স্যার ডাকতে হবে। শুদ্ধ হেসে বলে, ভাইয়াই ডাকতে হবে, নয়তো তোমার জন্য বিচার সভা বসাবো। মায়েরা শুদ্ধর কথা শুনে হেসে ফেলল। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, তুমি ইরফানকে কুকুর বলেছে কিনা? মায়েরা ঢোক গেলে মিনমিন করে বলে, কুকুরকে তার ডার্লিং বলেছিলাম, ভুল করে বলে ফেলেছিলাম, দেখতে পাইনি, ওটা ইরফান না স্যার। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে রইল। হাই হাই মায়েরা, তুমি আজকাল ইরফানকে এইসব নামে ডাকছো? মায়েরা থমথম খেয়ে থাকায়। সবসময় ইরফান না ডেকে ডেকে এখন মুখ ফসকে বেরিয়ে গেছে। ইরফান স্যার তো শুদ্ধর ভাই হয় শুনেছি, তাকে কি করবে কে জানে। শুদ্ধ মায়েরার ভীত মুখ দেখে শব্দ করে হেসে ফেলল। অন্য স্টুডেন্ট হলে হয়তো এমন করতো না। মায়েরাকে অনেক আগে থেকে বোনের মতো ট্রিট করে এখন তার মনে থাকে না মায়েরা তার স্টুডেন্ট। শুদ্ধ হাসতে হাসতে বলে, ওহো মায়েরা, তুমি আমাকে ভাইয়া ডেকে এই ডাকটা পুরো সার্থক করে দিচ্ছ। আসলেই তুমি আমার একমাত্র খাঁটি ভেজালবিহীন বোন। মায়েরা হাসলো। শুদ্ধকে তার বড় ভাই লাগে। কয়েকদিনের পরিচয় একদম বোনদের মতো ট্রিট করে। এমন মানুষ পাওয়া দুষ্কর। যদিও গ্রামের মানুষেরা এমনই হয়, তারা খুব দ্রুত একে অপরের আপন ভেবে নেয়, যেটা মায়েরা এই শহরে এসে পায়নি। শুদ্ধ হাসতে হাসতে মিলার দিকে চোখ পড়তে দেখলো মিলা অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ কিছুটা বিব্রত বোধ করে। মিলা তো তার স্টুডেন্ট, তাই শুদ্ধর এমন অবস্থা। শুদ্ধ মায়েরাকে বলে তার অফিস রুমের দিকে চলে যায়। মিলা এগিয়ে এসে বলে, শুদ্ধ স্যার তোর সাথে এত হাসে? মায়েরা মৃদু হেসে বলল, শুদ্ধ ভাইয়া আরো মজার মানুষ, ভার্সিটিতে তো তেমন হাসে না, তবে খুব ভালো বুঝলি, অনেক মিশুক। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন গ্রামে থাকতাম। শুদ্ধ ভাইয়ার মাঠে ক্রিকেট খেলতো। আমি গিয়ে বায়না ধরলে সবাই নিত, না চাইলেও শুদ্ধ ভাইয়া সবাইকে চুপ করিয়ে খেলতে দিত আমাকে।
ভাইয়া সবাইকে দাঁড় করিয়ে রেখে আমার সাথে খেলছে। আমার ছোট ভাই লাবিব আর বড় ভাইয়া শুদ্ধ ভাইয়া। মিলা শুদ্ধর গল্প শুনে আপ্লুত হলো। মায়েরা হঠাৎই মিলার পিঠে দুটো থাপড় দিয়ে দৌড় লাগালো। মিলা মায়েরার পিছে দৌড়ায়। কি জোরে মারলো তাকে, ব্যাপ্ত। মায়েরা দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটি মেয়ের সাথে জোর সোরে ধাক্কা খায়। মেয়েটি ঠাস করে পড়ে যায় মাঠের মাঝে। মায়েরা দাঁড়িয়ে যায়। তখন দেখলো একটি মেয়ে বসে পড়েছে তার জন্য। মায়েরা নিজেও দ্রুত হাঁটু মুড়ে বসে অপরাধী গলায় বলে, সরি আপু, আমি দেখতে পাইনি। তোমার কোথাও লেগেছে? সামিয়া বিরক্ত নিয়ে মাথা উঁচু করে তাকায়। ততক্ষণে মিলা এসে দাঁড়িয়েছে এখানে। সামিয়া দেখে বলে, সামিয়া আপু, তুমি পড়লে কিভাবে? মায়েরা সামিয়াকে চিনতে পারে। মিলারা যে বাসায় ভাড়া থাকে সে বাসায় ভাড়া থাকে। মায়েরা আবারও অনুতপ্ত স্বরে বলে, আপু আমি সরি গো, সত্যিই দেখতে পাইনি। সামিয়া মৃদু হেসে বলে, সমস্যা নেই, এতবার সরি বলতে হবে না। বলতে বলতে সামিয়া উঠে দাঁড়ায়। মায়েরা মিলা হেল্প করে। মায়েরা অসহায় মুখ করে, আপু আমি কিন্তু সত্যিই সরি। মিলা মায়েরার পিঠে থাপ্পড় দিয়ে বলে, আমাকে দুটো মেরে এলি, আমাকে সরি বলবি আত? মায়েরা মুখ বাঁকিয়ে বলে, আপনি কেঠা? আপনাকে তো আমি চিনলাম না নানি। মায়েরার কথায় সামিয়া শব্দ করে হেসে ফেলে। মায়েরাও হাসলো। মিলা মুখ ফুলিয়ে রাখলো। এরপর মিলা, মায়েরা আর সামিয়ার সঙ্গে কিছুক্ষণ কথা বলে অন্যদিকে চলে যায়। সামিয়া তার ক্লাসের দিকে যায়। সামিয়া এই ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। মায়েরা আর মিরার 1 বছরের সিনিয়র। চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।